ভাবুন তো, হঠাৎ আপনি একদিন দেখতে পেলেন একটি সুন্দরী মেয়ের আত্মা, আর সে আপনাকে বলল, আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে, কাজটা করলে তোমাকে অনেক টাকা দেব। আপনার অনুভূতি তখন কেমন হবে? বন্ধুরা, আজকের মুভির পুরো কনসেপ্টটাই ঠিক এই ভাবনার উপর দাঁড়িয়ে। এই মুভির গল্প অ্যাডাম নামের একটি ছেলেকে ঘিরে। হঠাৎ করে অ্যাডাম দেখতে শুরু করে একটি মেয়ের আত্মা। সে কিছুই বুঝতে পারে না তার সঙ্গে আসলে কি ঘটছে। সোজা কথা বললে, অ্যাডামের আর্থিক অবস্থা ভয়াবহ রকম খারাপ। এই সুযোগেই সেই আত্মা তাকে এক অদ্ভুত প্রস্তাব দেয়। সেটা হলো, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব আর তোমাকে অনেক টাকা দেব, তবে শর্ত আছে একটা। আর অ্যাডামের সামনে তখন আর কোনো উপায় থাকে না। সে যেন একরকম ভূতের সঙ্গে বাজি ধরে ফেলে, কিন্তু কিছুই তার কল্পনা মতো হয় না। খুব তাড়াতাড়ি অ্যাডাম বুঝতে পারে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। এই সাধারণ বাজির গল্পটাই এমন ভয়ঙ্কর মোড় নেয় যা পরের দিকে আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। কখনো ভয়, কখনো আবেগ। এই মুভিটা সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা দেয়। চলুন তাহলে শুরু করা যাক। আর আজকের মুভির নাম হলো বেটিং উইথ ঘোস্ট, অর্থাৎ আত্মার সাথে বাজি। গল্পের শুরুতে আমরা ডেভিড নামের এক ব্যক্তিকে দেখি। সে কবরস্থানের কবর খোঁড়ার কাজ করে। যে কবরটা সে খুঁড়ছিল সেটার মালিক প্রায় 25 বছর আগে মারা যাওয়া জেনি নামের এক মেয়ে। এখন সেই কবরটা অন্য কাউকে দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছিল। কিছু সময় পর দেখা যায় ডেভিড তার এক বন্ধুকে বলছে, আমার ছেলে খুব ভালো, তোমার মেয়ের জন্য একদম পারফেক্ট। সে কখনো কোনো খারাপ কাজ করে না, সবাই তাকে খুব পছন্দ করে। কিন্তু বাস্তবটা একেবারে আলাদা। দেখা যায় ডেভিডের ছেলে অ্যাডাম তখন কিছু দুষ্কৃতিকারীর সঙ্গে মোরগ লড়াইয়ের বাজি ধরেছে। এটা এক ধরনের জুয়া, আর যে মোরগের উপর অ্যাডাম বাজি ধরে সেটি হেরে যায়, আর সঙ্গে সঙ্গে অ্যাডাম তার সব টাকা হারায়। মোরগটা মাটিতে পড়তেই অ্যাডামের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝে যায় সব শেষ। চারপাশের গুন্ডারা তাকে ঘিরে ধরে বলে, কি রে, টাকা নিয়ে এসেছিস? অ্যাডাম অসহায়ের মতো বলে, দেখো ভাই, আমার কাছে 1 টাকাও নেই, আমি একদম কাঙ্গাল। এই কথা শুনে অ্যালেক্স, যার কাছ থেকে অ্যাডাম সবচেয়ে বেশি টাকা ধার করেছিল, সে তার পেছনে লেগে পড়ে। কোনো উপায় না পেয়ে অ্যাডাম দৌড়ে পালাতে শুরু করে। সবাই তাকে তাড়া করতে থাকে। শেষমেশ প্রাণ বাঁচাতে অ্যাডাম লুকিয়ে পড়ে সেই কবরের ভেতরে, যেটা ডেভিড সেদিন সকালে খুঁড়েছিল। এইভাবে সে গুন্ডাদের হাত থেকে বেঁচে যায়। কিন্তু যার কাছ থেকে সে পালাতে পারবে না, সেটা এখনো আসেনি। গুন্ডারা চলে যাওয়ার পর অ্যাডাম কবর থেকে বের হয়ে দেখে সেখানে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। প্রথমে সে ভীষণ ভয় পেয়ে যায়, পরে ভাবে এটা হয়তো আমার কল্পনা। এই ভেবে সে চলে যায়। কিন্তু বাড়ি ফিরে কি শান্তি পায়? না। অ্যালেক্স আবার তার লোকজন নিয়ে হাজির হয়, চিৎকার করে বলে, অ্যাডাম, বের হয়ে আয়, আমি জানি তুই এখানেই আছিস, না বের হলে তোকে মেরে ফেলবো। ডেভিড বোঝানোর চেষ্টা করে, আপনি ভুল বুঝছেন, আমার ছেলে তো জুয়া খেলে না। কিন্তু অ্যালেক্স কারো কথা শোনে না। ঠিক তখনই রাস্তার কোণ থেকে বেরিয়ে আসে আনা খালা, এলাকার সবচেয়ে বড় গসিপ কুইন। হঠাৎ সে চিৎকার শুরু করে বলে, এই যে সবাই দেখো, এই লোকটা আমার সাথে বাজে ব্যবহার করেছে। অ্যালেক্স হতভম্ব হয়ে যায়। রাগে সে আনা খালাকে মারতে গেলে ডেভিড মাঝখানে চলে আসে। ফলাফল, সব গুন্ডা মিলে ডেভিডকে মারধর করতে শুরু করে। বাধ্য হয়ে অ্যাডাম বেরিয়ে এসে বলে, অ্যালেক্স, 1 সপ্তাহের মধ্যে 1 লাখ টাকা দিয়ে দেবে, দয়া করে আমার বাবাকে কিছু করবেন না। অ্যালেক্স 1 সপ্তাহ সময় দিয়ে হুমকি দেয়, টাকা না পেলে তোমাকে মরা অবস্থায় পাওয়া যাবে। এরপর ডেভিড ছেলেকে খুব বকাঝকা করে। তার মা মারা গেছেন, আর আনাখালার স্বামীও অনেক আগেই মারা গেছে। এই কারণে আনাখালা অ্যাডামকে নিজের ছেলের মতো ভালোবাসে। এক রাতে গোসল করার সময় অ্যাডাম অদ্ভুত এক শব্দ শুনে, যে বলছিল, আমাকে সাহায্য করো। ঠিক তখনই কবরস্থানে সেই মেয়েটি হাজির হয়। এখন অ্যাডাম বুঝতে পারে এই মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, সে এক আত্মা। ডেভিড যখন কবর খুঁড়ছিল, অ্যাডাম সে কবরের ভেতরে ঢুকেছিল বলে এই আত্মা এখন কেবল তার চোখেই দেখা যাচ্ছে। আতঙ্কিত অ্যাডাম পালাতে যায়, কিন্তু আত্মাটি তাকে ছাড়ে না। সে শুধু একটা কথাই বলে, আমাকে আমার মেয়েকে দেখতে সাহায্য করো। অ্যাডাম ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি জানি না সে কোথায় আছে। এ কথা বলেই অ্যাডাম এতটা আতঙ্কিত হয়ে পড়ে যে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে ঘুম ভেঙে তার মনে হয় সবকিছু বুঝি একটা স্বপ্ন ছিল, সবই কেবল কল্পনা। এই ভেবে সে আবার নিজের দৈনন্দিন কাজে ফিরে যায়। বাবাকে বাইকে তুলে নিয়ে যায় সেই বাড়িতে যেখানে সে একজন মানুষ মারা গেছে। কিন্তু পথে হঠাৎ আবার সেই মেয়েটার আত্মাকে দেখতে পায়। ভয়ে দিশাহারা হয়ে
অ্যাডাম এক পুলিশের বাইকে ধাক্কা মারে। পুলিশ খুব রেগে যায়, তবে কোনো মতে ক্ষমা চেয়ে অ্যাডাম নিজের প্রাণ বাঁচায়। এরপর সে বাবাকে মৃত ব্যক্তির বাড়িতে নামিয়ে দিয়ে কবরস্থানের দিকে যায় কবর খুঁড়তে। সেখানেই আবার আত্মাটি হাজির হয়। এই আত্মা ঠিকই জানতো কিভাবে অ্যাডামকে নিজের কাছে বাধ্য করতে হয়। সে বলে, দেখো, তুমি যদি আমার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করো, আমি তোমাকে অনেক টাকা দেব। আমি সরাসরি টাকা দিতে পারবো না, কিন্তু তুমি যদি লটারি কাটো, আমি জেতার নাম্বার বলে দেব। আর যদি জুয়া খেলো, আমি নিশ্চিত করব তুমি জিতবে। টাকার লোভ কে সামলাতে পারে? তাই অ্যাডামও পিছিয়ে আসতে পারে না। সে বলে, হ্যাঁ, টাকার জন্য আমি সব করতে রাজি। তখন আত্মাটি বলে, কিন্তু একটা ছোট শর্ত আছে, মন দিয়ে শোনো। তোমার দৈনিক লিমিট হবে 1 লাখ টাকা। দিনের সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত চাইতে পারবে, কিন্তু এই টাকার বিনিময়ে তোমার খুব কাছের কেউ কষ্ট পাবে। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার ওপরেই পড়বে এই টাকার কর্মফল। অর্থাৎ তুমি ভুল পথে টাকা উপার্জন করবে, কিন্তু তার শাস্তি ভোগ করবে তোমার প্রিয় কেউ। যদি তুমি দিনে 5,000 টাকা চাও, তাহলে তার কষ্টও হবে সেই 5,000-এর সমান। আর যদি 1 লাখ টাকা চাও, তাহলে কষ্টও হবে সেই অনুযায়ী। আর হ্যাঁ, একদিনে 1 লাখের বেশি চাইলে তোমার কাছের মানুষ মরেও যেতে পারে। লোভ যে সর্বনাশ ডেকে আনে তা তো সবাই জানে। অ্যাডাম বুঝে যায় এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ একটাই, সে হলো তার বাবা ডেভিড। সে বাবার ক্ষতি সহ্য করতে পারবে না, কিন্তু টাকার দরকারও ভয়ঙ্কর রকমের। তাই সে আত্মাটিকে বলে, আগে আমাকে একটু নমুনা দেখাও, আমার বাবা ঠিক কতটা কষ্ট পেতে পারে। এরপর অ্যাডাম এক লোকের কাছে যায় যে ছোট্ট একটা খেলায় প্রায় 5,000 টাকার পুরস্কার দেয়। আত্মার সাহায্যে অ্যাডাম টানা 2 বার সেই খেলায় জিতে যায়। এরপর সে দেখে কয়েকটা বাচ্চা ভুল করে গুলতি ছুঁড়ে তার বাবাকে সামান্য আঘাত করেছে। ডেভিড একটু ব্যথা পেয়েছে, এর বেশি কিছু না। অ্যাডাম মনে মনে খুশি হয়ে ভাবে, 10,000 টাকার বদলে যদি শুধু এইটুকু হয় তাহলে তো মন্দ না। সে বলে, ডিল পাকা। আত্মাটি জবাব দেয়, ঠিক আছে, এখন এই চুক্তি আর কখনো ভাঙা যাবে না। এরপর অ্যাডাম আবার মোরগ লড়াইয়ে যায় এবং আত্মাকে বলে তাকে জেতাতে। আত্মা সত্যিই তাকে জিতিয়ে দেয়। ঠিক তখনই সেখানে হাজির হয় ডেভিড, যে অ্যাডামকে খুঁজছিল। ডেভিড একটু কথা বলতেই সেখানে লোকজন তাকে মারধর শুরু করে। ডেভিডের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। সব ফেলে অ্যাডাম বাবার কাছে ছুটে যায়। তখন সে বুঝতে পারে এই জয়ের শাস্তি পেয়েছে তার বাবা। অ্যাডামের বুক ভেঙে যায়। সে তাড়াতাড়ি বাবাকে বাড়ি নিয়ে আসে এবং সেবা যত্ন শুরু করে। এরপর অ্যাডাম আত্মার কাছে গিয়ে বলে, এই ডিল আমি ভাঙতে চাই। আমার বাবা কষ্ট পাবে এটা আমি চাই না। আমি টাকা উপার্জন করলে শাস্তিটা আমাকে দাও। কিন্তু আত্মাটি বলে, এটা সম্ভব না। আমার কাজের শেষ না হওয়া পর্যন্ত এই চুক্তি শেষ হবে না। আমার মেয়েকে খুঁজে দাও, তারপর তুমি মুক্ত। এখন অ্যাডামের আর কোনো উপায় ছিল না। সে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তোমার সম্পর্কে কিছু বলো, যাতে আমি তোমার মেয়েকে খুঁজে পেতে পারি। আত্মাটি বলে, আমার নাম জেনি। প্রায় 25 বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাই। আমি আমার মেয়ের মুখটাও ঠিকমতো দেখতে পাইনি। এই পৃথিবীতে আমি একা ছিলাম। শুধু একজন খালা ছিল, তার নাম ছিল মিস টিনা। আমার মেয়েটা তার কাছেই আছে। এ কথা শুনে অ্যাডাম জেনিকে সঙ্গে নিয়ে টিনাকে খুঁজতে বের হয়। যে ঠিকানাটি জেনি জানতো সেটা ছিল 25 বছর আগের। আজ সেখানে গিয়ে দেখা যায় সেটা একটা বিশাল বিল্ডিং। সেখানে কেউ টিনার নামও জানে না। সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলে অ্যাডাম জানতে পারে আগে যারা এখানে থাকতো তাদের সবাইকে অ্যাডামের গ্রামেই পাঠানো হয়েছে। এর মানে একটাই, টিনা অ্যাডামের গ্রামেই আছে। অ্যাডাম আর জেনি গ্রামে খোঁজ শুরু করে। একজন মহিলা বলে, আমি টিনাকে চিনি, কিন্তু সে কোথায় থাকে তা জানি না। এদিকে অ্যালেক্সের দেওয়া 1 সপ্তাহের সময় শেষের দিক চলে আসছে। বাধ্য হয়ে অ্যাডাম বলে, দয়া করে কিছু করো, অ্যালেক্সকে দেওয়ার মতো টাকা চাই। সে 1 লাখ টাকার লটারি কাটে। এবার জেনির কাজ লটারির নাম্বার বদলে অ্যাডামকে জেতানো। যেখানে লটারির ফল ঘোষণা হয় সেখানে আগে থেকেই অনেক আত্মা হাজির থাকে। সবাই কারো না কারোর সঙ্গে চুক্তি করে এসেছে। জেনিকে সবার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জিততে হয় এবং সে অ্যাডামকে জিতিয়ে দেয়। অ্যাডাম আনন্দে আত্মহারা হয়ে যায়। সে ভুলেই যায় এই 1 লাখ টাকার বদলে তার বাবার কি হতে পারে। বাড়ি ফিরে সে দেখে ডেভিড খুব খারাপ অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে, যদিও গুরুতর নয়। তবুও তার সারা শরীর আঘাতে ভরা। এই দৃশ্য দেখে অ্যাডামের চোখ ভিজে যায়। অ্যাডাম বুঝতে পারে সে ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। এরপর সে লটারিতে জেতা 1 লাখ টাকা নিজের জমানো টাকার সঙ্গে রেখে দেয়।
তখন জেনি প্রশ্ন করে, তুমি এত টাকা জমিয়ে রাখছো কেন? এই টাকা দিয়ে কি তোমার সব ঋণ শোধ হবে? অ্যাডাম হেসে বলে, না, এটা সেভিংস, ভবিষ্যতে কাজে লাগবে। আমি যখন জুয়ায় জিতি তখন টাকা নিয়ে নেই, আর যখন হারি তখন পালিয়ে যাই, সবটাই তো লাভ। জেনি বিরক্ত হয়ে বলে, এটা একদম বোকামি। অ্যালেক্স তোমার প্রাণের পেছনে লেগে আছে, আর তুমি নিজের জীবন নিয়ে চিন্তা করছো না? এরপর অ্যাডাম বাথরুমে গিয়ে ডেভিডের চোখ ফাঁকি দিয়ে নিজের শরীরে নেশার ইনজেকশন নেয়। এই দৃশ্য দেখে জেনিও ভয়ে কেঁপে ওঠে। সে ভাবে, যদি অ্যাডামের কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েকে খুঁজে দেবে কে? ও ছাড়া তো কেউ আমাকে দেখতে পায় না। পরদিন অ্যাডাম আবার জেনিকে সঙ্গে নিয়ে টিনাকে খুঁজতে বের হয়, কিন্তু পথে হঠাৎ অ্যালেক্স আর তার গুন্ডাদের দেখে ফেলে। 1 সপ্তাহ পূরণ হয়নি, তার আগেই ওরা টাকা চাইতে চলে এসেছে। অ্যাডাম পালানোর চেষ্টা করে, অ্যালেক্স তাড়া করে, কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে অ্যাডাম অ্যালেক্সকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। ঠিক তখনই সেখানে হাজির হয় ডেভিড। অ্যালেক্স ডেভিডকে বলে, তোমার ছেলের কাছে আমি 3 লাখ টাকা পাই, তাড়াতাড়ি টাকা দাও, নইলে ফল ভালো হবে না। ডেভিড অবাক হয়ে যায়, সে তো জানতো দেনা মাত্র 1 লাখ টাকা। ডেভিড অ্যাডামকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, তুই কি করছিস আজকাল? 3 লাখ টাকা আমরা কোথা থেকে দেব? বাধ্য হয়ে অ্যাডাম সবকিছু খুলে বলে, আত্মা, জেনি, চুক্তি, সব। ডেভিড প্রথমে বিশ্বাসই করতে পারে না, তাই অ্যাডাম তাকে প্রমাণ দেখাতে একটা মোরগ লড়াইয়ে নিয়ে যায়। সে 1 লাখ টাকা বাজি ধরে জেনিকে বলে তাকে জেতাতে, যাতে বাবার চোখে প্রমাণ হয় আত্মাটা সত্যি আছে। ঠিক তখনই সেখানে আসে জেমস নামের এক লোক। সে অ্যাডামের মোরগের জন্য আরও বেশি দাম হাঁকে। জেমসকে দেখেই জেনি প্রচণ্ড রেগে যায়। এখানে আমাদের দেখানো হয় ফ্ল্যাশব্যাক। একসময় জেমস আর জেনির সম্পর্ক ছিল। জেনির গর্ভে যে সন্তান ছিল তার বাবাও ছিল জেমস। কিন্তু যখন জেমস জানতে পারে সন্তানটি মেয়ে হবে, সে জেনিকে বলে, অ্যাবর্শন করো, নইলে এখান থেকে চলে যাও, আমি শুধু ছেলে চাই। কোনো মা কি নিজের সন্তানকে ছেড়ে দিতে পারে? জেনিও পারেনি। সে জেমসকে ছেড়ে চলে যায় এবং একা সন্তান জন্ম দেয়। জেমসকে সামনে দেখে জেনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে তাকে মারতে চায়, কিন্তু পারে না, কারণ জেমস অন্য এক আত্মার দখলে ছিল। এই মোরগ লড়াইয়ের রেফারিও জেমস নিয়োগ করেছিল। সে গোপনে অ্যাডামের মোরগকে হারানোর চেষ্টা করে। অ্যাডাম জেনিকে চিৎকার করে বলে, তুমি কি করছো? আমাকে জেতাও, নইলে আমি 3 থেকে 4 লাখ টাকা ঋণে ডুবে যাব। কিন্তু জেনি তখন নিজের রাগ আর যন্ত্রণায় এতটাই অন্ধ যে অ্যাডামের কথা শোনেই না। ফলাফল, অ্যাডামের মোরগ হেরে যায়। একদম নিঃস্ব হয়ে অ্যাডাম বাবাকে নিয়ে পালায়। জেমসের গুন্ডারা তাদের পেছনে তাড়া করে। এরপর বাড়ি ফিরে ডেভিড ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে, তোর আত্মা কোথায় গেল? 3 লাখ থেকে এখন 4 লাখ হয়ে গেছে। খোদা আমাকে কি ধরনের ছেলে দিল? সে অ্যাডামকে তার স্বপ্নগুলোর কথা মনে করিয়ে দেয়। তুই বলেছিলি আমাকে কষ্ট পেতে দিবি না, ভালো মানুষ হবি, আমার নাম উজ্জ্বল করবি। এখন তাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে এই জুয়ার নেশার কারণে। রেগে ডেভিড বলে, আজ থেকে আমি তোকে 24 ঘন্টা নজরে রাখবো, আর আজ আমাদের 2টা কবর করতে হবে। চল, এখনই আমার সঙ্গে চল। রাগ আর দুঃখে ডেভিড অ্যাডামকে জোর করে কবরস্থানে নিয়ে যায়। কাজ করতে করতে ডেভিডের মনোযোগ নষ্ট হয় এবং নিজের হাতে আঘাত পায়। অ্যাডাম সাহায্য করতে গেলে ডেভিড তাকে ধাক্কা দিয়ে বলে, আমাকে একা থাকতে দে, তাড়াতাড়ি শেষ করতে হবে। এদিকে অ্যাডাম জেনির উপর ভীষণ রেগে যায়। সে বলে, আজ থেকে আমাদের রাস্তা আলাদা, আমি তোমাকে আর সাহায্য করব না। জেনি কান্না করতে করতে বলে, আমাকে আর একটা সুযোগ দাও, আমি আমার ভুল শোধরাতে চাই। সে বলে, আজ তোমার লিমিট 2 লাখ, আমি তোমাকে 2 লাখ পর্যন্ত সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে তোমার বাবাকে 1 লাখের শাস্তি পেতে হবে। অ্যাডাম রাজি হয়ে যায়। সে আবার 2 লাখ টাকা বাজি ধরে। জেনি সাহায্য করতে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখে টিনা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। জেনি চিৎকার করে অ্যাডামকে বলে, ওটাই টিনা, ওর সঙ্গে কথা বলো, না হলে আমি চলে যাব। কিন্তু অ্যাডামের পুরো মনোযোগ মোরগ লড়াই আটকে ছিল। সে কিছুই শোনে না। ফলে জেনি নিজেই চলে যায় টিনার পেছনে। পরিণতি, অ্যাডাম আবারও 2 লাখ টাকা হারায়। এখন মোট ঋণ দাঁড়ায় 6 লাখ টাকা। ঠিক তখনই অ্যালেক্স এসে তার টাকা চাইতে থাকে। আর কোনো উপায় না দেখে অ্যাডাম দৌড়াতে শুরু করে। সবাই তাকে ধরতে তাড়া করে। শেষমেশ সে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। এই খবর পেয়ে অ্যালেক্স আবার ডেভিডের কাছে যায় এবং বলে, তোমার ছেলে ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে, যদি বেঁচে থাকে বাকি টাকা সে দেবে, আর যদি মরে যায় তাহলে সব টাকা শোধ করতে হবে তোমাকেই। এই কথা শুনে ডেভিডের বুক কেঁপে ওঠে। সে ছুটে যায় ব্রিজের নিচে ছেলেকে খুঁজতে। সেখানে গিয়ে সে দেখে ঝোপের আড়ালে বসে অ্যাডাম আবার নেশার ইনজেকশন নিচ্ছে। এই দৃশ্য দেখে ডেভিডের হৃদয় ভেঙে যায়।
জুয়া ছাড়াও ছেলে যে নেশাগ্রস্ত হয়ে গেছে এটা সে কল্পনাও করেনি। সে ভেবেছিল বুড়ো বয়সে অ্যাডামই হবে তার ভরসা, কিন্তু সবকিছু উল্টো হয়ে গেল। ভেঙে পড়া ডেভিড ছেলেকে বাড়ি নিয়ে আসে, আর উপায় না দেখে একটা শেকল দিয়ে অ্যাডামকে বেঁধে রাখে যেন সে বাইরে যেতে না পারে। সে ভাবে এটাই একমাত্র উপায় জুয়া আর নেশা ছাড়ানো। ডেভিড আনাখালাকে বলে, তুমি শুধু খাবার দেবে, ওর সঙ্গে কথা বলবে না। আনাখালা রাজি হয়, কিন্তু রাতে খাবার দিতে গেলে অ্যাডামের অবস্থা আরও খারাপ হয়ে যায়। অ্যাডাম কাঁপতে কাঁপতে বলে, আনাখালা দরজা খুলে দাও, আমার খুব খারাপ লাগছে, আমাকে বাথরুমে যেতে হবে, আমি আর সহ্য করতে পারছি না। এই অবস্থায় আনাখালার আর কিছুই করার থাকে না, তিনি দরজা খুলে দেন। ভেতরে ঢুকেই প্রথমে দরজা ভেতর থেকে আটকে দেন যাতে অ্যাডাম পালাতে না পারে। এরপর তার শরীরের শেকল খুলে দেন। শেকল খুলতেই অ্যাডাম দৌড়ে যায় বাথরুমে। সেখানে টয়লেট সিটের নিচে সে আগেই লুকিয়ে রেখেছিল সেই ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটার জন্যই সে এত ছটফট করছিল। এই কারণেই সে আনাখালাকে কথার ফাঁদে ফেলে দিয়েছিল। ইঞ্জেকশনটা দেখে আনাখালার খুব খারাপ লাগে, রাগও হয়। অ্যাডাম যখন ইঞ্জেকশন নিতে যাচ্ছিল ঠিক তখনই দরজায় ডেভিড আসে, কিন্তু দরজা ভেতর থেকে আটকানো থাকায় সে ঢুকতে পারে না। ঘরের ভেতরে ইঞ্জেকশন নেয়ার পর নেশাগ্রস্ত অ্যাডাম আনাখালাকে ধাক্কা দেয়। সে সোজা গিয়ে দরজায় আছড়ে পড়ে, দরজাটা ভেঙে যায়। এরপর সে এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে পালিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা ডেভিডকে দেখেও সে থামে না, সোজা দৌড়ে চলে যায়। এই প্রথমবার ডেভিড সম্পূর্ণ ভেঙে পড়ে, কারণ এবার অ্যাডাম শুধু তাকে নয় আনাখালাকেও আঘাত করেছে। ডেভিড ভাবে পরের বার যদি ওকে আটকাতে যায় ও আমাকেই মেরে ফেলবে। তাই সে সিদ্ধান্ত নেয় এই ঘর এই গ্রাম সব ছেড়ে চিরতরে চলে যাবে, আর কখনো অ্যাডামের মুখ দেখবে না। ওদিকে জেনি টিনার পেছনে পেছনে তার বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকে সে দেখে দেয়ালে টিনার ছবি, আর তার পাশে একটা ছোট্ট মেয়ের ছবি, কিন্তু ছবিটা শুধু শৈশবের। এর মানে মেয়েটা আর বেঁচে নেই। এই দৃশ্য দেখে জেনির বুকটা যেন ফেটে যায়। সে নিজেই বুঝতে পারে না এটা কিভাবে হলো। আমার মেয়ে মরতে পারে না, কিন্তু সে কিছু জিজ্ঞেস করতে পারছে না, কারণ সে নিজেই তো এক আত্মা। সে ফিরে আসে অ্যাডামের কাছে। এবার অ্যাডাম আরও বেশি ক্ষিপ্ত। সে চিৎকার করে বলে, তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছ, তোমার জন্যই আমি এত ঋণে ডুবে গিয়েছি। জেনি তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করো, আমি টিনাকে পেয়েছিলাম বলেই তার পেছনে গিয়েছিলাম, কিন্তু ভয় হচ্ছে যে মেয়েকে আমি 25 বছর ধরে খুঁজছি সে হয়তো আর বেঁচে নেই। এই কথা শুনে অ্যাডামও একটু আবেগী হয়ে পড়ে। সে রাগ ছাড়ে এবং টিনার কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে টিনা মারা গেছে, তার শেষকৃত্যও হয়ে গেছে। মৃত্যুর পর সাধারণত আত্মা হয়, যিনি জন্য টিনার সঙ্গে কথা বলা সহজ হতো, কিন্তু দুর্ভাগ্যবশত টিনার দেহ পুড়িয়ে ফেলা হয়েছে, আর তার আত্মাও মুক্তি পেয়ে গেছে। টিনা জেনির মতো অপূর্ণ ইচ্ছা নিয়ে ঘুরে বেড়ানো আত্মা ছিল না, তার কোনো চাওয়া পাওয়া ছিল না, তাই সে সরাসরি পরলোকে চলে গেছে। এখন জেনির পক্ষে টিনার সঙ্গে কথা বলাও অসম্ভব। এই কথা ভেবে জেনি ভীষণ দুঃখ পায়। সে ভাবে, আমি কিভাবে জানব আমার মেয়ে বেঁচে আছে কিনা। সে অ্যাডামকে বলে, আমার মেয়ের খোঁজে আমি তোমার জীবন নষ্ট করেছি, এজন্য আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু তোমার বাবাকে কষ্ট দিও না, সে তোমাকে খুব ভালোবাসে। এই জুয়া আর নেশা ছেড়ে দাও। অ্যাডাম বলে, জুয়া কোনো নেশা নয়, এটা আমার বাধ্যবাধকতা। জুয়ার জন্য যদি আমাকে মেরেও ফেলে তাতেও কিছু যায় আসে না, আমি তো এমনিতেই মরতে চলেছি। সে আরও বলে, আমি জুয়া খেলি কারণ যতদিন বেঁচে আছি ততদিন যতটা সম্ভব টাকা জমিয়ে বাবার হাতে তুলে দিতে পারি। আমি তাকে কথা দিয়েছিলাম তার নাম উজ্জ্বল করব, কিন্তু সেটা পারিনি। যিনি অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। তখন অ্যাডাম ভয়ঙ্কর সত্যটা প্রকাশ করে, তার ক্যান্সার হয়েছে। সে বলে, আমি যে ইঞ্জেকশনগুলো নেই সেগুলো নেশার নয়, ওগুলো ব্যথানাশক, ডাক্তাররাই আমাকে দিয়েছে। আমি জানি বাবা যদি জানতে পারে আমার ক্যান্সার হয়েছে সে একেবারে ভেঙে পড়বে। এই কারণে আমি কিছু বলিনি। আমি টাকা জমাচ্ছি যাতে আমার মৃত্যুর পর বাবা ভালোভাবে বাঁচতে পারে। বাবা আমার সম্পর্কে যত খারাপই ভাবুক তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু যদি সত্যটা বলি আর সেটা শুনে বাবার কিছু হয়ে যায় তাহলে আমি জীবিত অবস্থাতেই মারা যাব। এই সত্য ঘটনা শুনে জেনি স্তব্ধ হয়ে যায়। অ্যাডামকে যারা ভুল বুঝেছিল তারা সবাই ভুল ছিল। এই ছেলেটি নিজেই জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলে আছে। যিনি জোর করে বলে, চলো বাবার কাছে গিয়ে ক্ষমা চাও, সব সত্যটা বলো, সে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবে। এই কথা শুনে অ্যাডাম বাবার কাছে যায়।
জীবনে প্রথমবার ভালোবাসা নিয়ে তাকে ডাকে বাবা। কিন্তু ডেভিড তখন রেগে আছে। অ্যাডামকে দেখা মাত্রই লাঠি দিয়ে মারতে মারতে বলে, এখানে আসার সাহস পেলি কিভাবে? অ্যাডাম মার খেতে থাকে। জেনি কাঁদতে কাঁদতে অনুরোধ করে, ওকে সত্যটা বলে দাও। কিন্তু অ্যাডাম রাজি হয় না। সে বলে, আমাকে মারলে তোমার রাগ কমবে আর আমি তোমার স্বপ্ন পূরণ না করার অপরাধ থেকে মুক্তি পাবো। কিন্তু মার খেতে খেতে অ্যাডাম যখন রক্তাক্ত হয়ে পড়ে, ডেভিড হঠাৎ থেমে যায়। ডেভিড অ্যাডামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা তুই ঠিক আছিস তো? আমি কি ধরনের বাবা যে নিজেই ছেলের গায়ে হাত তুললাম? এই সময় অ্যাডাম অজ্ঞান হয়ে যায়। ডাক্তারের কাছে নেওয়ার পরে ডেভিড জানতে পারে সেই ভয়ঙ্কর সত্যটা, তার ছেলের ক্যান্সার। এই খবর ডেভিডকে সম্পূর্ণ ভেঙে দেয়। সে নিজেকেই দোষ দেয়, যে ছেলে আমার জন্য এত কিছু করেছে আমি তাকে বুঝতেই পারিনি। ডাক্তার জানায় চিকিৎসার খরচ হবে 15 লাখ টাকা। এই টাকা না হলে অ্যাডামের বাঁচার সম্ভাবনা নেই। অ্যাডামকে কিছু না জানিয়ে ডেভিড জমির কাগজ নিয়ে জেমসের কাছে যায়। কিন্তু জেমস বলে, জুয়ার টাকা আর সুদ মিলিয়ে এই জমির দাম ঠিক সমান, অর্থাৎ জমি দিলেই সব শোধ হবে, আর কিছু থাকলে পরে জানাতে বলে। ডেভিড হতাশ হয়ে ফিরে আসে। অ্যাডাম হাসপাতাল থেকে ছাড়া পায় এবং বাড়ি ফিরে আসে। এখন ডেভিড ছেলের খুব যত্ন নেয়, নিজের হাতে খাওয়ায়, নিজের হাতে গোসল করায়। রাগের কারণে যে ভালোবাসাটা সে দেখাতে পারেনি, এখন তার সবটাই ঢেলে দেয়। এদিকে জেমসের নতুন প্রেমিকাও অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ডাক্তার জানায় গর্ভের সন্তানটি মেয়ে। জেমস আবার সেই পুরনো চেহারায় ফিরে যায়। সে তাকে গর্ভপাত করাতে বলে। মেয়েটি রাজি না হয় জেনির মতো তাকে বাড়ি থেকে বের করে দেয়। এদিকে অ্যাডাম আনা খালার কাছে আসে। একজোড়া আংটি এগিয়ে দিয়ে বলে, এই আংটিগুলো আমি আপনাদের জন্য রেখে গেছি। আমি জানি আপনি বাবাকে খুব ভালোবাসেন, তার খেয়াল রাখবেন। আপনারা দুজন একে অন্যকে এগুলো পরাবেন। এই মুহূর্তটা আমি দেখতে পারবো না, তাই আমি চলে যাওয়ার পর আমার বাবার দায়িত্বটা আপনাকেই দিয়ে গেলাম। এই কথা শুনে আনা খালা কান্নায় ভেঙে পড়েন। এদিকে ডেভিড আবারও জেমসের কাছে যায় 15 লাখ টাকার ব্যবস্থা করতে। এইবার সে নিজের ঘরের কাগজ নিয়ে যায়। যে বাড়ির বাজার মূল্য 20 লাখ টাকা, ডেভিড সেটাই বিক্রি করতে চায় মাত্র 15 লাখ টাকায়। কিন্তু জেমস বলে, আজকাল কে বাড়ি কেনে? তবুও আমি তোমাকে 7 লাখ টাকা দিচ্ছি। এই টাকা নিয়ে বাড়িটি বিক্রি করে দাও, তা না হলে পুরো এলাকায় তো আমার, তোমার এই বাড়ি কেউ কিনবে না। ডেভিডের আর কোনো উপায় থাকে না, সে বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করে দেয়। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো নিজের বাড়িটা এখন তাকে ভাড়া দিয়ে থাকতে হয়। সেভাবে বাড়ির বদলে যদি আমার ছেলে বেঁচে থাকে, সেটাই আমার কাছে সবচেয়ে দামি। পরের দৃশ্যে জেমসের গুন্ডারা এসে ডেভিডকে মারধর শুরু করে ভাড়া কবে দেবে এই প্রশ্নে। ডেভিড বলে, একটু সময় দিন, আমি ভাড়া দেব। এই কথা শুনে অ্যাডাম হতবাক হয়ে যায়। নিজের বাড়িতে আবার ভাড়া! তখনই সে জানতে পারে তার চিকিৎসার জন্য ডেভিড বাড়িটাই বিক্রি করে দিয়েছে। এই সত্য অ্যাডামকে ভেঙে দেয়। সে তো বাবার জন্য টাকা জমাচ্ছিল, আর বাবা নিজের সবকিছু ত্যাগ করেছে ছেলের জন্য। গুন্ডারা আবার ডেভিডকে মারতে থাকে। অ্যাডাম বাধা দিতে গেলে তাকেও ছাড়ে না। শেষমেশ অ্যাডাম নিজের জমানো টাকা দিয়ে ভাড়ার টাকা মিটিয়ে দেয়। এইবার তারা চলে যায়। অ্যাডাম রেগে গিয়ে বাবাকে বলে, কেন তিনি এমনটা করলেন? ডেভিড চোখ ভেজা কণ্ঠে বলে, বাবা তুই তো আমার সব, এই বাড়ি জমি দিয়ে আমি কি করব? তবুও অ্যাডামের রাগ কমে না। তখন ডেভিড বলে, তোর সে আত্মাটা তো তোকে সাহায্য করে, তাই না? চল শেষবারের মতো খেলি, হয়তো আমাদের বাড়িটা ফিরে পাবো। অ্যাডাম খুব ভালো করে জানতো 1 লাখের বেশি জিতলে তার প্রিয় মানুষের মৃত্যু হতে পারে। তবুও সে রাজি হয় একটা শেষ বাজি খেলতে। বাবা ছেলে দুজনেই শেষবারের মতো মোরগ লড়াইয়ে যায়। এইবার জেনি পুরোপুরি প্রস্তুত। সে ঠিক করে নিয়েছে এবার সে অ্যাডামকে জেতাবে। ডেভিড বলে, 15 লাখ টাকার বাজি ধর, এই টাকা দিয়ে তোর চিকিৎসা করাবো। অ্যাডাম বাজির টেবিলে 15 লাখ টাকা রেখে দেয়। সে জানে এর পরিণতি কি। তবুও সে বাবার সামনে ঢাল হয়ে দাঁড়ায়, সব বিপদ নিজের ওপর নেয়ার জন্য। 15 লাখ টাকার কথা শুনে জেমসও চমকে যায়। সে বলে, আমি বাজি ধরছি তোর বাড়ি, আমি হারলে বাড়ি তোর, আর আমি জিতলে তুই শেষ। অ্যাডাম রাজি হয়ে যায়। লড়াই শুরু হয়। জেমসের লোকজন সব রকম চেষ্টা করছে তার মোরগকে জেতাতে, আর অন্যদিকে জেনি অ্যাডামের মোরগকে বাঁচাতে লড়ছে। ঠিক তখনই অ্যাডাম দেখে জেমস যাকে গর্ভবতী অবস্থায় তাড়িয়ে দিয়েছিল, সেই মেয়েটি সেখানে এসেছে। তার হাতে একটা বোতল। ঝড়ো বাতাসে টিনের ছাদ তুলতে থাকে। অ্যাডাম বুঝে যায় সময় এসে গেছে 15 লাখের মূল্য চুকানোর। জেনি যখনই অ্যাডামকে জিতিয়ে দেয়, ছাদ ভেঙে ডেভিডের ঘাড়ের দিকে পড়তে যায়। অ্যাডাম ঝাঁপিয়ে পড়ে বাবাকে বাঁচায়, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। যেটা মোরগটা লাফ দিতেই তার পায়ে বাঁধা শেকুলের তালা ছুটে গিয়ে সোজা ডেভিডের ঘাড়ের দিকে যায়। তালাটা সোজা এসে বিদ্ধ হয় অ্যাডামের ঘাড়ে।
এই বিশৃঙ্খলা সুযোগে জেমসের প্রেমিকা তার গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেয়। জেমসের জীবনের সবচেয়ে বড় শাস্তি। অ্যাডাম জিতে যায়, কিন্তু এই জয়ের মূল্য তার নিজের জীবন। এটাই ছিল অ্যাডামের পরিকল্পনা, নিজেকে উৎসর্গ করে বাবাকে বাঁচানো। আর সে সফলও হয়, কিন্তু আর কিছুই করার থাকে না। জেনি কান্নায় ভেঙে পড়ে। সে ভাবে এই সব কষ্টের জন্য সেই দায়ী। ঠিক তখনই জেনি ডেভিডের সামনে হাজির হয়। ডেভিড বলে, এখানে কেন এসেছো? তোমার ছেলেকে মরতে দেখতে? ডেভিড কাঁপা গলায় বলে, হ্যাঁ, অ্যাডাম আমার ছেলে নয়, ও তোমারই সন্তান। তুমি যখন সন্তান জন্ম দিয়েছিলে, আমি সেই হাসপাতালেই ছিলাম। তুমি মারা যাওয়ার পর টিনা খুব দুশ্চিন্তায় পড়েছিল। তখন আমি শিশুটাকে দত্তক নেই, কারণ আমার কোনো সন্তান ছিল না। রিপোর্টে লেখা ছিল মেয়ে হবে, কিন্তু বাস্তবে জন্ম নিয়েছিল একটি ছেলে। আর সেই ছেলেটাই আজ তোমার সামনে শেষ নিঃশ্বাস নিচ্ছে। যাকে 25 বছর ধরে খুঁজছিলে, সে এতদিন তোমার চোখের সামনেই ছিল, কিন্তু তুমি চিনতে পারোনি। এই সত্য জানার পর অ্যাডামের মুখে শান্তির হাসি আসে। মায়ের মুখ দেখে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এমনকি অ্যাডাম বাবার বাড়ি ফিরিয়ে দিয়েছিল, কিন্তু নিজে এই পৃথিবীকে বিদায় জানিয়েছে। জেনি আর ডেভিড দুজনের জীবনেই যেন পাহাড় ভেঙে পড়ে। তাদের চোখের পানি যেন কোনোভাবেই থামছিল না। বাড়ি ফিরে ডেভিড একটা গিফট বক্স খুঁজে পায়। এটা অ্যাডাম রেখে গিয়েছিল তার চলে যাওয়ার পরের জন্য। বাক্সে লেখা ছিল, আমার জীবনের সবচেয়ে দামি জিনিস এখানে। ভেতরে ছিল একটা আয়না, যাতে ডেভিড নিজের মুখ দেখতে পায়। এই আয়নায় ছিল অ্যাডামের জীবনের সবচাইতে দামি জিনিস, তার বাবা। ডেভিড ভেঙে পড়ে। শেষে পুলিশের কাছে অভিযোগ করে অবৈধ মোড়ক লড়াই বন্ধ করায়, যেন আর কোনো বাবার ছেলে এমন পথে না যায়।